প্রদীপ লিখছো? আচ্ছা, I'm moving. আচ্ছা, we request for MCQ booklet page number 48, question number 5. কোশ্চেনটা খেয়াল করেন। I'm starting the recording as well so that I would eventually upload in your playlist. It says a stationary nucleus has a nucleon number A. The nucleus decays. আচ্ছা, বের করো, সমস্যা নাই। A stationary nucleus has nucleon number A. The nucleus decays by emitting a proton with speed v to form a new nucleus with speed u. The new nucleus and the proton move away from one another in opposite directions. সাজিদ, তোমার কথায় আমার ডিস্টার্ব হচ্ছে। Get less comfortable. Yes. Yes, I'm sure. তোমাকে দেখার জন্য আমি উঠে দাঁড়াইছি। কথা বলো না। আমি বলছি তোমার কথায় আমার কষ্ট হইতেছে, তুমি তো কথা বলা বন্ধ করো। Perks of being a teacher. আলহামদুলিল্লাহ। Stationary nucleus has a nucleon number of A. এটা আছে, বুঝেন কোশ্চেনটা বুঝেন। নিউক্লিয়ার নাম্বার A হচ্ছে এটা আমাদের টোটাল ম্যাসের একটা রিপ্রেজেন্টেটিভ। ওকে, এটা ডিকে হয়ে একটা প্রোটন বের হইছে। কি ধরনের ডিকে আল্লাহ জানে। এনিওয়ে, ওই এমিট হওয়া প্রোটনের স্পিড হচ্ছে v, আর নিউক্লিয়াসের স্পিডটা হচ্ছে u। সো আমি যদি জিনিসটা একটু এঁকে দেখাই, মনে করো ইনিশিয়ালি সিচুয়েশন ছিল এটা, যেখানে আমাদের কারো স্পিড ছিল না, এভরিথিং ওয়াজ পারফেক্টলি স্টেশনারি। আফটার দ্য ব্রেক, the proton that has a mass of 1 moves in this direction with v, and the remaining object which should have a mass of a minus 1, মাসগুলো এখানে লিখে, এটা mass হচ্ছে 1, এটার mass হচ্ছে a minus 1, এটার স্পিড এদিকে হবে হচ্ছে u. Now if you want to show them as velocity, considering towards right as positive, এটা যদি পজিটিভ লিখি তাহলে এটা লিখতে হবে কি নেগেটিভ। এর উপর আমরা সেটেল করলাম। কোশ্চেনে বলছে which equation gives v in terms of a and u। আচ্ছা, ইকুয়েশন বিল্ড করি আমরা। Before the breakdown there was 0 plus 0, no one has any momentum. After the collision, after the breakdown or after the decay process, we have 1 into v plus a minus 1 into minus u. এই 1 into v আছে মানে হচ্ছে তোমার এটা কিছু করা আছে, কারণ তোমাকে আলটিমেটলি সাবজেক্ট করতে বলছে v। তো ভিটাকে রাখি, বাকিটা ওই পাশে নিয়ে গেলে অটোমেটিক তোমার আনসার চলে আসবে। v ইকুয়ালস টু হবে হচ্ছে a minus 1 into u, and that is your correct answer. হ্যাঁ, প্রোটনের মাস হচ্ছে 1 ইউনিট। এটা অ্যাকচুয়ালি 1 বলতে তো এটা রিলেটিভ অ্যাটমিক মাস। আমরা এখানে এই মাসটা ইউজ করতে পারার মেইন রিজনটা হচ্ছে এই 1টা হচ্ছে 1 ইউ, ইউটা হচ্ছে এই ইউ না, এই ইউটা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, যেটা তোমরা কেমিস্ট্রিতে 1/12 অফ 1 কার্বন 12 আইসোটোপ অ্যাটম মাস পড়ছো না? ওইটুকু ম্যাথকে আমরা নরমালি ফিজিক্সে এবং ইউনিভার্সিটি ইউ দিয়ে রিপ্রেজেন্ট করি। তার একটা নিউমেরিক্যাল ভ্যালু আছে, এই ভ্যালুগুলো তাদের ফর্মুলা শিটে দেওয়া থাকবে, মুখস্থ করা লাগবে না। এন্ড যেহেতু এখানেও ইউ আসার কথা, এখানেও ইউ আসার কথা, তো ওই কমন মাল্টিপ্লায়ারটা বোথ সাইডে হচ্ছে ক্রস আউট হয়ে গেছে, ওই জন্য আমাদের ম্যাথটা কাজ করছে। সো আমরা রিলেটিভ ম্যাথস নিয়ে করলেও আমাদের ইকুয়েশন ওয়ার্কস আপ পারফেক্টলি ফাইন। হ্যাঁ, নরমালি আমরা ক্যালকুলেশন করার জন্য প্রোটন এবং নিউট্রনের রিলেটিভ অ্যাটমিক মাস 1ই ধরি। যদি নিউট্রনেরটা একটু বেশি, নিউট্রনটা হচ্ছে মানে 1.003, but for up to 2dp 2sf value you can consider them to be 1. So both proton and neutron has a relative atomic mass of 1, and in kg they will be 1 u. বলো বিকজ আমাদের কারেক্ট আনসার তো এটা আসছে। কিভাবে? এটা তো ভুল আনসার না, দিস ইজ জাস্ট রং আনসার। এই বি ছাড়া বাকি সবগুলো রং আনসার। দে কুড বি কাম ইন এনি ফর্ম। অবশ্যই 5 বুঝা গেছে, সাবট্রাকশনের পার্টটা বুঝা গেছে। ওকে, 6 দেখেন বললাম। Page number 48, question number 6. 6 suppose the two spheres travel along the same line with velocities u1 and u2. They collide, and after collision, their velocities are v1 and v2. Okay, we have the before collision v1, after collision v1, before collision v2, after collision v2. Which collision is not elastic? Very important information, which is not elastic.
নট ইলাস্টিক হওয়ার জন্য আমাদের কি হওয়া লাগবে? রিলেটিভ স্পিড অফ অ্যাপ্রোচ আর রিলেটিভ স্পিড অফ সেপারেশন ডিফারেন্ট হইতে হবে। তো এখানকার কি আইডিয়াটা হচ্ছে, এখানে ওরা বলেই দিচ্ছে এগুলো হচ্ছে ভেলোসিটি, যেখানে এখানে প্লাস মাইনাস দুই টাইপের ভ্যালুই আছে। ইম্পর্টেন্ট পার্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড, দুটাই প্লাস হওয়ার মানে হচ্ছে দুটাই ডান দিকে যাচ্ছে, দুটাই মাইনাস হওয়ার মানে হচ্ছে কি দুটাই বাম দিকে যাচ্ছে। একটা প্লাস একটা মাইনাস মানে হচ্ছে দে আর মুভিং ইন অপোজিট ডিরেকশন। বিফোর কলিশন হলে টুয়ার্ডস ইচ আদার, আফটার কলিশন হলে অ্যাওয়ে ফ্রম ইচ আদার। দ্যাটস দ্য কোর আইডিয়া। তো এখন দেখেন, আমরা যদি একটা একটা করে সিনারিও জাজ করি, আমি এখানে একটা সার্টেন একটা কলাম বানাই, মনে করো এটা এখানে আমি লিখবো হচ্ছে রিলেটিভ স্পিড অফ অ্যাপ্রোচ, জাস্ট এই U1 U2 থেকে, আর এদিকে মনে করো V1 V2 ইউজ করে আমি এখানে রিলেটিভ স্পিড অফ সেপারেশন লিখবো। এই দুটো অবজেক্টের বেসিক সিনারিওটা মানে কি? অবজেক্ট 1 is coming from left towards right at a speed of 2, this is going towards left, তাহলে এই দুইটা রিলেটিভ স্পিড অফ অ্যাপ্রোচ হচ্ছে 7। বুঝা যাচ্ছে? আচ্ছা, after collision this one represents that they're both moving towards left. Now if you do the value of big magnitude minus small magnitude to find out the difference of their speeds, that will be 5 minus 2 magnitude difference যদি করো, because they are both going in the same direction হলে আমরা স্পিড গুলোকে সেপারেট করি, তাহলে এখানে আমাদের রিলেটিভ স্পিড অফ সেপারেশন আসবে হচ্ছে 3। অটোমেটিক্যালি এতে আমাদের কারেক্ট আনসার চলে আসছে। বাট টু কনভিন্স ইউ দ্যাট দিস মেকানিজম ওয়ার্কস, আই এম গোনা ডু ফর দ্য আদার লাইনস অ্যাজ ওয়েল। বি নাম্বার অপশন 3 and minus 3, what does this mean? 3 moving towards right, minus 3 moving towards left, the রিলেটিভ স্পিড অফ অ্যাপ্রোচ হবে হচ্ছে 6। অপোজিট ডিরেকশন হলে অ্যাড করতে হয়, সেম ডিরেকশন হলে বড়টা মাইনাস থেকে ছোটটা সাবট্রাক্ট করতে হয়। এখানে হচ্ছে V1 ছিল হচ্ছে স্টেশনারি হয়ে গেছে, এটা চলে যাচ্ছে হচ্ছে টুয়ার্ডস রাইট as 6, তার মানে এখানে রিলেটিভ স্পিড অফ সেপারেশন 6 is ম্যাচ করছে, দিস ইজ অ্যান ইলাস্টিক কলিশন। সেম থিং ওভার হিয়ার, স্পিড অফ অ্যাপ্রোচ হবে হচ্ছে 5, স্পিড অফ সেপারেশন হবে হচ্ছে 6 minus 1, বিকজ ইন দিস কেস দে আর বোথ মুভিং টুয়ার্ডস রাইট। তাহলে এটা হবে কত? 5, এখানে হচ্ছে 5 minus 2 3, 6 minus 3 3, সো মোট মিলিয়ে আমাদের নট ইলাস্টিক কলিশন হচ্ছে এ, বাকি তিনটা ইলাস্টিক। বুঝা গেছে? কোশ্চেন নাম্বার 9। আচ্ছা, এটা সবাই ক্লিয়ারলি বুঝছো? প্লাস মাইনাসের ভ্যারিয়েশনটা প্রপারলি ক্যাপচার করতে পারাটাই হচ্ছে এই কোশ্চেনের কোড ট্রিক, প্লাস মাইনাসটা নিয়ে যাতে কনফিউশন না হয়। আচ্ছা আসেন, কোশ্চেন নাম্বার 9 আমাদের একটা রিকোয়েস্ট আছে, উই গোনা গো ফর নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9টা একটু দেখি। কোশ্চেন নাম্বার 9 বলছে a lead pellet of mass 10.0 gram is shot horizontally into a stationary wooden block of mass 100 gram. The pellet hits the block with an impact velocity of 250 meter per second. So this is an incoming velocity. এই পয়েন্টে এসে সে এই স্পিডে হিট করতেছে। It embeds itself in the block and it does not emerge. What will be the speed of the block immediately after the pellet is embedded? আচ্ছা, does not emerge মানে হচ্ছে they have got merged together. So এটা আমাদের বেসিক মেকানিক্সের কোশ্চেন, আমরা এটা করা ট্রাই করি। দুটো অবজেক্টের ম্যাচ দেওয়া আছে, এদিকে আছে 10, এদিকে আছে হচ্ছে 100। সো অ্যাজ পার দ্য কোশ্চেন আমি এখানে লিখি, আমাদের বিফোর কলিশন টোটাল মোমেন্টাম থাকবে শুধুমাত্র কার? শুধুমাত্র পেলেটের। সো পুরো ইকুয়েশন আমি গ্রামে লিখতেছি। সো 10 into 250, এটা হচ্ছে আমাদের পেলেটের টোটাল momentum plus 0, because it was initially stationary, and after collision is going to become 10 plus 100, that is the total mass of the whole system, and final velocity টা হচ্ছে v, combined final velocity। embedded system মানে হচ্ছে ঢুকে আর বের হয় নাই, or it didn't bounce off, merge হয়ে গেছে, exactly, they got joined together। বুঝা গেছে? সলভ করে দেখেন কত আসে v এর ভ্যালু। v এর ভ্যালু আসে হচ্ছে 23 মিটার পার সেকেন্ড। অলরাইট, বলো 60। আচ্ছা, আমি তোমাদের সবার থেকে ঘুরে ঘুরে প্রবলেম নিয়েছি। ইটস নট ডাজন্ট ম্যাটার যে আমি আগে চলে গেছি পরে চলে গেছি, তোমরা ওয়ান এট এ টাইম একজন করে পেজ নাম্বার বলো, কোশ্চেন নাম্বার বলো, আমি সবার প্রবলেমই অ্যাড্রেস করবো। আচ্ছা, উই উইল গো ফ্রম পেজ নাম্বার 60 মুভ অন 48। আচ্ছা, গুড কোশ্চেন। Question was a nucleus collides with a stationary nucleus in a vacuum. The diagram shows the paths of the nuclei before and after the collision. No other particles are involved in the collision. Which diagram is not possible? কয়েকটা জিনিস একটু আমি ভালো করে বুঝি। One nucleus collides with a stationary nucleus in a vacuum. So physically এটা visualize করার সবচেয়ে easiest উপায় হচ্ছে if you try to visualize the idea of Rutherford's alpha particle scattering experiment, the Geiger-Martin experiment. You have the gold nucleus,
alpha particle or helium nucleus is incoming, bumps into it. Okay. তো এখানে বলছে no other particles involved in the collision, which diagram is not possible. আচ্ছা, এখানে নট পসিবল এর আনসার হবে হচ্ছে সি। কেন বুঝাই। The first nucleus that is incoming was hitting with the stationary nucleus in a vacuum. প্রত্যেকটা ডায়াগ্রামের জন্য ইনকামিং ভেলোসিটিটা দেখানো আছে কোন দিকে? হরাইজন্টাল, লেফট টু রাইট। তার মানে টোটাল সিস্টেমের বিফোর মোমেন্টাম হবে হচ্ছে অনলি টুয়ার্ডস রাইট, হরাইজন্টাল মোমেন্টাম। ইনিশিয়াল মোমেন্টাম হবে হচ্ছে অনলি হরাইজন্টাল, ইনিশিয়ালি ভার্টিক্যাল কোনো মোমেন্টাম নাই। আফটার কলিশন দেয়ার ক্যান বি বিল্ট আপ অফ সাম ভার্টিক্যাল মোমেন্টাম, বাট আমাদের টোটাল সিস্টেম জিনিসটা বুঝেন। আমি লিখি এখানে বিফোর কলিশন only এই ডিরেকশনে পজিটিভ মোমেন্টাম, ভার্টিক্যাল মোমেন্টাম ইকুয়ালস টু 0। এটা কি বুঝো? ভার্টিক্যাল মোমেন্টাম ইকুয়ালস টু 0। তার মানে আফটার কলিশন আমাদের ভার্টিক্যাল মোমেন্টাম কি হতে হবে? 0 হইতে হবে। ভার্টিক্যাল মোমেন্টামের ভেক্টর সাম 0 হইতে হবে, which means you need, irrespective of the magnitude of the arrows, কারণ এখানে অ্যারো গুলো তো টু স্কেল দেওয়া নাই, you need to have the two particles moving in vertically opposite direction from each other. কারণ একটা পার্টিকেলের ভার্টিক্যাল মোমেন্টাম যদি এদিকে হয়, আরেকটা পার্টিকেলের ভার্টিক্যাল মোমেন্টাম অপোজিট ডিরেকশন হইতে হবে। সো দ্যাট ইভেন্চুয়ালি whenever you vector sum these two number, আলটিমেটলি তোমার ভ্যালু কত আসতে হবে? 0 আসতে হবে। দুইটা অবজেক্টেরই ভার্টিক্যাল মোমেন্টাম একই ডিরেকশনে হইলে তুমি কখনোই ভেক্টর সাম করে 0 পাবা না। সাম করলে একটা রেসিডুয়াল নাম্বার পজিটিভ অর নেগেটিভ থাকবে। সেখানে সব বাকি সবগুলো ফিগারে দেখেন, এ নাম্বারে আমাদের উপরে নিচে দুইটা ভেক্টর কম্পোনেন্ট আছে। সো ইট ইজ কোয়াইট পসিবল, আমি যদি কম্পোনেন্ট ডিভিশন করি, আমি এই ফিগারটা থেকে প্রপারলি বুঝাইতেছি, খেয়াল করেন। লেটস সে এইটার হরিজন্টাল কম্পোনেন্ট হচ্ছে এইদিকে, এটার হরিজন্টাল কম্পোনেন্ট হচ্ছে এইদিকে, এটার ভার্টিক্যাল কম্পোনেন্ট আর উপরটা ভার্টিক্যাল কম্পোনেন্ট রাখলাম হচ্ছে এই বরাবর, নিচেটা ভার্টিক্যাল কম্পোনেন্ট রাখলাম হচ্ছে এই বরাবর। So mathematically it is possible. I'm not saying it's going to happen, but it is possible because they are in opposite direction. যে এই দুটোকে ভেক্টর সাম করলে 0 পাওয়া যেতে পারে, এই দুটোকে সাম করলে এটা সমান পাওয়া যেতে পারে। So it is possible. Same thing applies for B, same thing applies for D as well. কারণ এখানেও আমাদের এই মোমেন্টামটা কিছুটা হলেও আপওয়ার্ড আছে, স্লাইটলি। সো ম্যাগনিটিউড ওয়াইজ তুমি যখন ভেক্টর সাম করবা তুমি 0 পাইতে পারো। বাট সি নাম্বারে দেখো দুইটা ফাইনাল ভেক্টরই কোন দিকে দেওয়া আছে? ডাউনওয়ার্ডস। সো এইখানে তুমি ভার্টিক্যাল কম্পোনেন্টগুলোকে ভেক্টর সাম করলে কখনোই পারফেক্টলি 0 পাবা না। দ্যাটস ওয়াই C is not possible. Rest of them are likely. লজিক বুঝা গেছে? তারপর পেজ 58 কোশ্চেন নাম্বার 45 50 59। আচ্ছা দেখবো, এক পেজ আগে। ওকে, ইমিডিয়েট আগের পেজ, we will request for page number 59 question number 45। খেয়াল করেন, two balls of masses m and 2m traveling in a vacuum with initial velocities 2v and v respectively collide with each other head on as shown. So m, 2m, 2v, v, they are coming in the opposite direction. After the collision, the ball of mass m rebounds to the left with velocity v. Okay, this is before collision. আচ্ছা, after collision আমি একটু আঁকি। As per the question, this one rebounds to the left with a velocity of v. So I'm going to write this as minus v. What is the loss of kinetic energy in the collision? আচ্ছা, এটা করার জন্য তোমাদেরকে পুরো একটা বড় করে ক্যালকুলেশন করতে হবে, কিছু করার নেই। টু স্টেপ ম্যাথ আমি করে দেখাচ্ছি পার্ট বাই পার্ট। প্রথমে হচ্ছে আমরা সিস্টেমের টোটাল ওই সেকেন্ড অবজেক্টের ফাইনাল ভেলোসিটি বের করতে হবে। সো ইফ দিস ওয়ান ইজ রিবাউন্ডিং টুয়ার্ডস লেফট উইথ দ্য ভেলোসিটি অফ মাইনাস ভি, তাহলে আমাদের এখানে যে অন্য অবজেক্টটা থাকবে এটা হচ্ছে 2v অফ 2m মাস, এটা ফাইনাল ভেলোসিটি কত হবে সেটাকে বের করেন। মনে করেন এটা ফাইনাল ভেলোসিটি ধরলাম হচ্ছে x, কারণ যেহেতু সবকিছু v এর টার্মসে লেখা। তাহলে মোমেন্টামের ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের ইকুয়েশন কি আসবে? m ইনটু 2v প্লাস 2m ইনটু মাইনাস v। এই মাইনাস v কোথা থেকে আসছে? এখান থেকে আসছে, ঠিক আছে? should be equals to m into minus v plus 2m into x. m সব সাথে কাটা চলে যাবে, এটা একটু ক্যালকুলেশন করে দেখেন যে x এর ভ্যালু কত আসে।
এটা আমি শিওর না, এটা আমি আন্দাজে লিখছি। যদি আমাদের ক্যালকুলেশন করার পর এক্স এর ভ্যালুটা নেগেটিভ আসে, দেন উইড নো দ্যাট ইট ইজ মুভিং টু দ্য লেফট। আর যদি পজিটিভ আসে, দেন উইড নো দ্যাট দিস ইজ পারফেক্টলি অলরাইট। কত আসে? পজিটিভ। আচ্ছা, এক্স এর ভ্যালুটা ক্যালকুলেট করার পর আসে হচ্ছে v/2। তাহলে আমরা এখানে এক্স ইকুয়ালস টু v/2 এটা পাইলাম। এখন তোমার যে কাজটা করা লাগবে, লস অফ কারেন্ট এনার্জি বের করার জন্য টোটাল কাইনেটিক এনার্জি ম্যাথমেটিক্যালি সাম করে বাই করতে হবে। সো দিস গোনা লুক সামথিং লাইক দিস, হাফ m 2v স্কয়ার প্লাস হাফ ইন্টু 2m ইন্টু v স্কয়ার। আচ্ছা, মাইনাস ভি লিখলে হয় যেহেতু আমি এটা হচ্ছে টোটাল সাম অফ কাইনেটিক এনার্জি বিফোর কলিশন। একইভাবে যদি টোটাল সাম অফ কাইনেটিক এনার্জি আফটার কলিশন করো, দ্যাটস গোনা বি হাফ ইন্টু m ইন্টু মাইনাস ভি স্কয়ার্ড প্লাস হাফ into 2m into v/2 whole square। মাইনাস দিলেও হয়, না দিলে হয়, যেখানে কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করতেছি মাইনাসটা চাইলে স্কিপ করতে পারো, বাট মাইনাস দিলে আলটিমেটলি তোমার এটা অ্যাবজর্ব হয়ে যাবে, এটা নিয়ে খুব একটা বদার আসলে কিছু নাই। এই দুইটাকে এখন mv স্কয়ারের টার্মসে বের করেন যে কতটুকু হয়, এটাও mv স্কয়ারের টার্মসে বের করেন যে কতটুকু হয়। বেসিক ফ্র্যাকশন ক্যালকুলেশন, বাট ইটস জাস্ট লেংথি। তারপর দুইটাকে সাবট্রাক্ট করলে তোমার আলটিমেটলি ফাইনাল কাইনেটিক এনার্জি, লসিং কাইনেটিক এনার্জি বের হবে। Ah, if both the objects are of equal mass and they both undergo perfectly elastic collision, then their velocities get swapped. কারণ এটা করে এই উপরটা কত আসে বলতো? এদিক থেকে আসবে হচ্ছে 2v স্কয়ার, 2mv স্কয়ার, আর এখান থেকে বাদ যাবে হচ্ছে বাদ যাবে না, কিছু বাদ যাবে, 8mv স্কয়ার, mv স্কয়ার প্লাস mv স্কয়ার, মোট কত হয়? এটা আসবে 3mv স্কয়ার, তাই না? বলো আমার ভুল করছি কিনা? আর পরেরটা কত আসে? হাফ mv স্কয়ার v স্কয়ার বাই 4, 4 তো হাফ 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 প্লাস 1/4 কত হয়? 3/4 mv স্কয়ার আসে। এখন তুমি সাবট্রাক্ট করে দেখো, সাবট্রাক্ট করলে কত আসবে? 12 minus 3, 9, 9/4। C is the correct response. কারেক্ট আনসার কি C দেওয়া? ওয়ার্কিং বুঝা গেছে কিনা? এটা খুব কঠিন ম্যাথ না, জাস্ট অনেক বড় আর কি। বড় হওয়ার আর ডিফিকাল্ট লুকিং হওয়ার একটা বড় কারণ হচ্ছে যদি ওরা জাস্ট নাম্বারস দিয়ে দিত তাহলে জিনিসটা একটু ইজিয়ার হইতো। এবং ভি এর টার্মসে যেহেতু ভ্যারিয়েবলের টার্মসে ম্যাথটা করতে হইতেছে, ওই জন্য ফ্র্যাকশন ক্যালকুলেশন ক্যান লুক সামওয়াট ওভারওয়েলমিং, বাট ইটস এ ভেরি সিম্পল ওয়ার্কিং ম্যাথ। এখানে 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 লিখতে হচ্ছে, আচ্ছা আমি অন্য হয়ে লিখি। উপরটা এটা হচ্ছে এমএস এর অবজেক্টের ফাইনাল মোমেন্টাম প্লাস 2ms এর ম্যাস ইনটু এক্স। এক্সটা ছিল হচ্ছে আমার আননোন, ওই এক্সটাকে পরে ক্যালকুলেট করে v/2 বের করছি। বলো। হ্যাঁ, এম কাটা যাবে, এই ইকুয়েশন বলছে এম কাটা চলে যাবে, কারণ এম তো আর থাকে না। এখানেও এম আছে, এখানেও এম আছে, এখানেও আছে, এখানেও আছে, এম ক্রসেস আউট অন অল সাইড। শীত লাগতেছে? বুঝে গেছে? তারপর বলেন। আস্তে আস্তে উল্টা দেখো কোথায় কোথায় তুমি মার্ক করে রাখছো প্রবলেমের জন্য। You should ask me those questions. বাট মোটামুটি এমসিকিউ করার সময় তোমার চ্যালেঞ্জ ফেস করে। জি বাবা বলেন। স্যার পেজ 49 নাম্বার 55 একটু করে দিবেন। 49 14 পেজ 14 এর নাম্বার 5 55। ওকে, হাই হাই। আচ্ছা, এটা আগে করছিলাম, কি করছিলাম সেটা আমি তোমাকে এক্সপ্লেন করতেছি। আমি এই ওয়ার্কিংটা বুঝতেছি না, তুমি এটা আমার কথা আস্তে আস্তে শুনো। ওকে, the question says, this is on page number 14, 14, page number 14, question number 55. A stone of mass m falls from rest equals to 0 at the top of a cliff of height h.
into the sea below. Just before hitting the sea, the stone has a speed of v. What is the average force of air resistance acting on the stone during its fall? তার মানে আমাদেরকে average force of air resistance বের করতে বলছে। Now, because we are trying to find out the average force of air resistance, important part for you to understand is that we are not going to consider the gradually increasing value of air resistance. We're going to consider air resistance to have a fixed magnitude throughout the motion for the sake of simplicity, for the sake of easier calculation. তো এখানে important partটা হচ্ছে, what you should understand is that as the object falls, it should lose GP, it should gain K, and another portion of the lost GP should be wasted to overcome the air resistance. এই পার্টটা বুঝো আগে, ঠিক আছে কিনা? জি স্যার। তো তুমি যদি ওই এনার্জেটিক্স থেকে করো, you can totally solve this math. আমি এইখানে যে জিনিসটা দেখেন সেটা এনার্জিস দিয়ে করা না, এটা হচ্ছে কি বলে বেসিক মেকানিক্স দিয়ে করা, কাইনেমেটিক্স দিয়ে করা। তো আমি যদি এনার্জেটিক্স দিয়ে করি, I can write it like this, আমি ফিগারটা এখানে আঁকতেছি, ফিগারটা এখানে আঁকাই আছে, এই যে এই হাইট থেকে অবজেক্টটা পড়ছে, এইচ হাইট পরে পড়ছে, এই পয়েন্টে হিট করার সময় তার ভেলোসিটি হচ্ছে v. Logic tells us that mgh should be converted into half mv square plus the force of air resistance. I don't know how much that is, so আমি এটাকে f ক্যাপিটাল এফ দিয়ে লিখলাম মনে করো, f আচ্ছা সাবকিউটিং এয়ার রেজিস্ট্যান্স, ফোর্স অফ এয়ার রেজিস্ট্যান্স ইনটু টোটাল হাইট ফলেন। এটা হচ্ছে ওয়ার্ক ডানের ফর্মুলা, ফোর্স ইনটু ডিসটেন্স কভারড। এই কোশ্চেনটা কি কনভিন্সিং? ইয়েস স্যার। টোটাল স্টার্টিং এনার্জি ছিল এটা, টোটাল এন্ড পয়েন্ট এনার্জি হচ্ছে এটা, তার মধ্যে অবজেক্টের মধ্যে কাইনেটিক এনার্জিটুকু থাকবে, আর এটুকু এনার্জি অবজেক্ট থেকে অ্যাটমসফিয়ারে ডিসিপেট হয়ে বের হয়ে চলে যাবে। এক মিনিট, এইখান থেকে যদি আমি এই ফোর্স অফ এয়ারিস্টটাকে সাবজেক্ট করি, ইউ গোনা গেট টু দ্য এক্সাক্ট কারেক্ট আনসার ইন এ সিঙ্গেল স্টেপ। এখানে তোমার ফার্দার কোনো গ্যাঞ্জাম করার দরকার নাই। দেখেন, আমি যদি এখান থেকে এয়ারিস্টটাকে সাবজেক্ট করতে যাই, শুধু এফ লিখলাম, এফ ইন্টু এইচ ইকুয়ালস টু হচ্ছে mgh মাইনাস হাফ mv স্কোয়ার। এইচ যদি বলছে ডিভাইড করে দেই, ইউ গোনা এন্ড আপ উইথ mg মাইনাস mv স্কোয়ার ডিভাইড বাই 2h। তো এই এক্সপ্রেশনটা কোনো না কোনো ফরম্যাট এখানে আছে, ওই যে সি নাম্বারে আছে, এমটাকে ওরা কমন নিয়েছে, সো আমি ওইখান থেকে চাইলে এম কে কমন নিতে পারি, ইট শুড গিভ মি দ্য এক্সাক্ট সেম শেপ, g মাইনাস v স্কোয়ার বাই 2h। বুঝা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, এটা হচ্ছে একটা উপায়। আর আমি তোমাকে দুটো উপায় দেখাচ্ছি, কারণ তুমি যখন এক্সাম দিবা, ও এলেভেল এক্সাম দিবা, whether to solve this problem using kinematics or to solve this problem using energetics, এটা তোমার মাথাকে স্পেসিফিকলি বলে দিবে না। দুইভাবে ম্যাথটা করা যেতে পারে, দুটোই তোমাদেরকে শিখাইতেছি, যেটা তোমার কাছে ইজিয়ার মনে হয়, পরীক্ষা হলে যেটা মাথায় আসবে তুমি সেটা দিয়ে ম্যাথস করবা, কোনো প্রবলেম নাই। ফার্দার প্রবলেমটা দেখেন, কাইনেমেটিক্স যেভাবে করছিলাম সেটা হচ্ছে এরকম। To work with kinematics, we have to first understand that we can apply the equations of motion, যে চারটা ইকুয়েশন আমাদের ছিল, v equals to u plus at, s equals to u plus v divided by 2 into t, s equals to u plus half at square, v square equals to u square plus twice s. We can only apply these four equations in cases of uniform acceleration or constant acceleration. So because of that, we have to first establish this figure, যেখানে আমি কার্সর মুভ করতেছি। So you have to understand that during the entire falling process, there was a constant number force W, there is a constant upward force, air resistance, uniform air resistance, and এই দুটো মিলে হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ফোর্স আসবে। সেই রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু হবে হচ্ছে W minus AR। W minus AR কেন? কারণ obviously the object is accelerating downward, so weight has to be bigger, air resistance has to be smaller, and ওইখান থেকে আমরা রেজাল্টেন্ট ফোর্সের যে বেসিক এক্সপ্রেশন MA, এই ভ্যালুটা লিখলাম। অলরাইট, তো এই এক্সপ্রেশন থেকে হিসাব করলে আমাদের এয়ার রেজিস্ট্যান্স ভ্যালু আসে হচ্ছে mg minus MA। mg টুকু অটোমেটিক্যালি আমাদের কাছে অ্যাভেলেবল, এমটা তো কোশ্চেনে দেওয়াই ভ্যারিয়েবল, তো আমাদের আলটিমেটলি এটাকে বাই করতে হবে ইউজিং দ্য আদার ভ্যারিয়েবলস। এইটুকু হচ্ছে আমাদের এখন রিমেনিং চ্যালেঞ্জ। দেখো এই পার্টটুকু বুঝছো কিনা? ইয়েস স্যার। What I did in my last class when I was explaining this problem, that if we take the m common out of it, I automatically get this shape g minus a. এরপরে ফার্দার টুকু না করলেও তুমি চুজ করতে পারবা যে এটা কারেক্ট আনসার হবে সি, বিকজ দ্য অনলি equation that gives you perfectly this expression is c, g minus something. আগে সবগুলোতে দেখো এক্সট্রা একটা ভ্যারিয়েবল দেওয়া আছে, দেখছো? এটা হচ্ছে m ইন্টু gh মাইনাস সামথিং, এটা হচ্ছে m ইন্টু v স্কয়ার ডিভাইড বাই h, এটা হচ্ছে m শুধু mg। সো এই শেপটার সাথে ম্যাচ করে কোনটা?
Even if you haven't C. calculated the A, এই শেপটার সাথে ম্যাচ করে হচ্ছে C. So you can choose to skip it. But তারপরেও স্টুডেন্টকে কনভিন্স করার জন্য আমি দেখাইছি সেটা হচ্ছে the object hits the sea, this final velocity of v, initial velocity was 0, average acceleration or let's say constant acceleration was a, fallen height was h, so v square equals to 2ah. এখান থেকে আমি যদি অ্যাক্সেলারেশনটাকে সাবজেক্ট করি I get v square divided by 2h. এটা হচ্ছে আমার আলটিমেটলি অ্যাক্সেলারেশনের ফর্মুলা। তুমি যদি বসাও ইভেন্চুয়ালি ইউ গোনা গেট দা এক্সাক্ট সেম আনসার। সো এইভাবে করতে পারো, আগেরটা যে দেখাইছে ওইভাবে করতে পারো ইচ্ছা। আচ্ছা যাও, তাহলে বুঝা গেছে? ঋতিকা? ও হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, মুভিং অন, পেজ নাম্বার 30, কোশ্চেন নাম্বার 115 দেখবো। আচ্ছা, এইটা আমি অ্যাকচুয়ালি খুব শর্টকাট একটা প্রবলেম দিয়ে করছিলাম, সেটা হচ্ছে শর্টকাটটা কোত্থেকে আনছি সেটাকে দেখাই। শর্টকাটটা আনছিলাম হচ্ছে রো এ ভি স্কোয়ার থেকে। রো এ ভি স্কোয়ার যদি কোথায় বের করা হচ্ছিল? পেজ 12। ইয়েস। আচ্ছা, এটা আমি এক্সপ্লেন করতেছি। পেজ নাম্বার 12 একটু যান। এই প্রবলেমটা আমরা করছিলাম লাস্ট ক্লাসে, মনে আছে? এই কোশ্চেন থেকে আমরা পাইছিলাম হচ্ছে whenever a stream of water or stream of fluid is going to come and hit the wall vertically onto a certain surface, the total amount of force it generate is given by this expression. But rho is the density of the liquid, A is the cross-sectional area of the cylindrical water stream, and V is the speed of the water jet. We eventually got this equation. আমরা কষ্ট করে derive করে বের করে আনছি। So I chose to use this formula to solve that problem. এই ডেরিভেশনটা ওই প্রবলেম আর দেখাই নাই, বুঝছো? So if I now just go over there, rest of the part comes very easy. Page number 40, 40 now. কত ছিল জানো? 30. Yes. এখানে দেখেন আমাদের কোশ্চেনে বলছে দিস ইজ আ পেইন্ট হেড, স্প্রে পেইন্ট করার জন্য হচ্ছে মডিউল। এখান থেকে পেইন্ট ঢুকবে আর এখান থেকে স্প্রে করে বের হচ্ছে। তো ইন্টারেস্টিং পার্ট, দেয়ার আর আ টোটাল অফ হাউ মেনি 400 হোলস। আমাদের এখানে ইন্ডিভিজুয়াল হোল আছে হচ্ছে 400টা। সো আমাদের নরমাল ফর্মুলা ছিল হচ্ছে রো এ ভি স্কয়ার, সেটাকে লিখছি। বাট যেহেতু এখানে আমাদের হোল নাম্বার একটা না, হোল হচ্ছে কয়টা? 400, so there will be 400 streams of water or 400 streams of paint. So that's why I gave this extra n over here, just basically multiply করার জন্য। n is just a number, এই n এর ভ্যালুটা হচ্ছে 400, density of the paint versus 900, আর এদিকে এক কষ্টসার এরিয়া কোশ্চেনে দেওয়া আছে, সেটাকে আমি মিলিমিটার স্কয়ারকে আমি মিটার স্কয়ার কনভার্সন করতে দেখি 10⁻6 আসছে। ভেরি ইম্পর্টেন্ট, এই যে মিলিমিটার স্কয়ার should be converted into meter square, কারণ ফাইনাল আনসার তো আমি নিউটনে যাচ্ছি, এসআই ইউনিট। and then v square 2.5 square, সবগুলো ভ্যালু বসাইলাম, অটোমেটিক্যালি ক্যালকুলেটর বসালে 0.90 চলে আসে। দ্যাটস দ্য জব। সো এই ইকুয়েশনটা তোমরা তোমাদের ফর্মুলা শিটে বা হচ্ছে কভার পেজের অপোজিট সাইডে পেজ নাম্বার 2 তে কোণে যেতে লিখে রাখেন যে ওয়াটার স্ট্রিমের সিঙ্গেল স্ট্রিমের জেনারেট করা ফোর্সের জেনারিক ফর্মুলা হচ্ছে এটা। কন্টিনিউয়াসলি সব জায়গাতে ইউজ করতে পারবা, মানে সব জায়গায় তোমার এটা ডিরাইভ করা লাগবে, নট নেসেসারি। You can just simply write that force generated by water stream or jet stream equals to F equals to rho a v square and goes on. বুঝা যাচ্ছে? এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলি, এই যে কনস্টিটিউশনাল এরিয়াটা আমরা চিন্তা করতেছি, বলবান দেখো এই কনস্টিটিউশনাল এরিয়াটা হচ্ছে কি আমাদের, আমি একটু এঁকে দেখাই। মনে করো এটা হচ্ছে আমাদের একটা ওয়াটার স্ট্রিম অর পেন স্ট্রিম। এই কনস্টিটিউশনাল এরিয়াটা হচ্ছে দ্য পারফেক্ট পারপেন্ডিকুলার এরিয়া অফ দ্য ওয়াটার স্ট্রিম। যদি কখনো এরকম হয় যে দিস ইজ ইনকামিং and eventually going to hit a perfectly perpendicular surface, তখন তুমি এই ফর্মুলা পারফেক্টলি অ্যাপ্লাই করতে পারবা, কোনো সমস্যা নাই। What if this surface is not perfectly perpendicular? This surface is slanted at a bit of an angle. আমি আঁকতে পারতেছি না, মানে মনে করো হচ্ছে সারফেসটা এরকম না, সারফেসটা একটু টিল্ট করা, তখন তোমার ফর্মুলা ভ্যারিয়েশন কি আসবে? তখন কি তোমার সেম আনসার আসবে? না, তখন তোমার দুটো ঝামেলা আছে। একটা ঝামেলা হচ্ছে এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের প্রাইমারি আইডিয়া ছিল that whenever the object is gonna water stream is going to come and eventually hit the surface, no water molecules are going to rebound back, every water molecule are going to spread out radially, vertically up and down.
তার মানে আমাদের ওভারঅল মোমেন্টাম চেঞ্জ হরিজন্টাল এক্সিস হবে হচ্ছে শুধুমাত্র mv, not m into v plus something else, because after hitting the surface they are going to splash away perpendicularly. So আমাদের horizontal direction আর কোনো momentum বাকি থাকবে না. That was the idea. But if the surface is tilted somehow, that is not going to be hold true. এইটা তোমাদের সিলেবাসে দিবে না, কারণ এটা ক্যালকুলেট করার জন্য আমাদের তিনটা এক্সক্লুসিভ ভ্যারিয়েবল আলাদা করে ক্যালকুলেট করতে হয়, তারপর ইনার্শিয়া হিসাব করে তারপর ক্যালকুলেট করতে হয়। সো এটা তোমাদেরকে দিবে না, বাট আই এম জাস্ট ট্রাইং টু টিচ ইউ দ্যাট এই এরিয়াটা ভেলোসিটির সাথে পারপেন্ডিকুলার। দিস ফর্মুলা ক্যান বি অ্যাপ্লাইড whenever this area is perpendicular to the velocity. এইটা যদি ফুলফিল করে তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, বাট ইফ দিস ইজ নট ট্রু দেন ইউ ক্যানট অ্যাপ্লাই দিস ফর্মুলা, জাস্ট সো ইউ নো। বুঝা যাচ্ছে? কষ্ট সঙ্গে এটা ভেলোসিটির সাথে পারপেন্ডিকুলার কি হতে হবে, নরমাল হইতে হবে, তখন তুমি শুধুমাত্র এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবে। জাস্ট বি কেয়ারফুল। আচ্ছা, আমি কলিশন চ্যাপ্টার থেকে একটা স্পেসিফিক কোশ্চেন তোমাদেরকে করে দেখাই। এই কোশ্চেনটা মনে হয় তোমাদের মাল্টিপল অফ শীতে আসে নাই। আচ্ছা সরে, তুমি আরেকটা কোশ্চেন বলছিলা, দুটা বলছিলা নাকি একটা বলছো? 1 পেজ নাম্বার 42, এই যে এটা। আচ্ছা, গুড কোশ্চেন, আমি করে দেখাচ্ছি। পেজ নাম্বার 42 কোশ্চেন নাম্বার 159, পেজ নাম্বার 42 কোশ্চেন নাম্বার 159, দ্য ড্রোন কোশ্চেন। This is a very good looking drone. The exoskeletons are properly covered. Anyway, camera drone of mass 1.20 kilogram hovers at a fixed point above the ground. The drone has 4 propellers. In a time of 1.0 second, each propeller pushes a mass of 0.040 kilogram. You should be fixed. You should be fixed. Should tilt. All right. You will see. Acha. What is the speed of the air leaving each propeller? So in a time of 1.0 second, each propeller pushes a mass of 0.400 kg of air vertically downwards. Assume that the air above the propeller is stationary. What is the speed of the air leaving each propeller? আচ্ছা, নরমালি আমরা ফর্মুলা লিখি। ফোর্সের ফর্মুলা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। সো যেহেতু আমরা ফ্লো মাস ফ্লো রেট নিয়ে কাজ করতেছি, সো আমি জাস্ট গোইং টু রাইট ইজ দ্যাট ডেল্টা এম বাই ডেল্টা টি ইনটু কনস্ট্যান্ট ভেলোসিটি। ঠিক আছে? এই ইকুয়েশন তোমাকে বাই করতে বলছে কি? এই ভিটাই হচ্ছে এই কোশ্চেনে আননোন, ভিটা হচ্ছে আননোন। ডেল এম বাই ডেল টি দেওয়া আছে কত? 0.400 ডিভাইড বাই 1, বাট এটা হচ্ছে একটা নম্বর প্রপেলার আছে কতগুলি? দেয়ার আর 4 প্রপেলার্স। তার মানে the total weight of the whole thing downwards should be balanced by the force generated from total 4 propellers. প্রত্যেকটা প্রপেলার ফোর্স যদি এফ হয় তাহলে টোটাল আপওয়ার্ড ফোর্স কত হবে? 4f হবে না? each propeller generates an upward force of f. The total 4 propellers produce 4f. So আমি লিখতে পারি ইকুয়েশন ইকুইলিব্রিয়ামের জন্য লেখা পসিবল, and the total weight should be balanced by 4 times the force produced from each propeller. বাকিটা সহজ। W ভ্যালু বসাও, 1.20 into 9.81 equals to 4 into 0.400 divided by 1.00, এটা হচ্ছে তোমার মাস রেট, আর ভিটা হচ্ছে ভি। সবগুলো বসান, বসায় দেখেন ভি এর ভ্যালু কত আসে। ক্যালকুলেটর পিপল, বসায় দেখো কত আসে। মিলছে? কত আসে? 7.36, গুড। এটা ডেলেম 0.4, কারণ হচ্ছে আমাদের ডেলেমটা হচ্ছে যে ডেল্টা টি অ্যামাউন্ট অফ টাইমে কতটুকু ম্যাস মুভ হচ্ছে। ইন আদার ওয়ার্ডস
এই পুরো রেশিওটাকে ডেল এম বাই ডেল টিটা হচ্ছে তোমার মাস ফ্লো রেট। কোশ্চেনে বলে দিচ্ছে হচ্ছে একটা প্রপেলারের জন্য দিস মাচ কেজি অফ এয়ার ইজ মুভড ইন 1 সেকেন্ড। তো ওই জন্য ডেল এমটা বানাইছে হচ্ছে 0.400 আর ম্যাথটা হচ্ছে 1.00 এন্ড ইচ অফ দ্য প্রপেলার ওয়ার্কস দ্য সেম ওয়ে। এখানে আমাদের ডিফারেন্ট কোনো ভ্যালু নাই, ওই জন্য জাস্ট ডিরেক্টলি 4 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে গেছে। যদি এরকম থাকতো যে দেয়ার আর ওয়ান প্রপেলার দ্যাট হ্যাজ স্লাইটলি ডিফারেন্ট ম্যাস ফ্লো রেট, তখন তোমাকে আবার ওটা আলাদা করে হিসাব করে অ্যাড করতে হতো। ঠিক আছে বলবান? আচ্ছা, তারপর 54 কোশ্চেন নাম্বার 27, oh sorry, two dimensional collision, beautiful question. Page number 54, MCQ compilation, page number 54, question number 27. Ball of mass m traveling at velocity u colors the situation ball of mass m. After collision, the two balls travel at velocities v and v respectively in the directions shown. A student writes 3 questions relating this to the equation. Which row in the table indicates the correct and incorrect equations? আচ্ছা, আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করি। What? কি? ও আচ্ছা, এটা হচ্ছে প্রথমেই রং, ঠিক আছে, এটা নিয়ে কিছু বলার নাই। This is definitely incorrect. Apparently, this equation is attempted to be written for the vertical components. This equation is attempted to be written for the horizontal component. কিভাবে বুঝছি? সাইন দেখে, এখানে আছে সাইন সাইন, এখানে আছে কি কস কস। তো যদি আমি এখানে দেখি, এই সিনারিওতে আমাদের টোটাল হরাইজন্টাল কেসের জন্য মানে এক্স এক্সিসের জন্য আমাদের টোটাল মোমেন্টামের ক্যালকুলেশন হবে হচ্ছে এম ইউ প্লাস জিরো, জিরোটা লিখতেছি না, ইকুয়ালস টু এম ভি কস 30 প্লাস ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি কস 40। -40 লিখতে পারতাম, ওই যে cos 40 তো মাইনাস অ্যাবজর্ব করে ফেলে, ওই জন্য আমি মাইনাসটা লিখতেছি না, বাট তুমি মাইনাস লিখে আরেকবার লাইনে কনভার্সন করতে পারো, বুঝছো? cos cos মাইনাস থিটা তো cos থিটা হয়ে যায়, আমি জাস্ট লিখা কমানোর জন্য একবারে লিখলাম। আচ্ছা, এটা গেল হচ্ছে একটা পার্ট। সেকেন্ড পার্টের জন্য আমরা যদি y এক্সিস এর জন্য লিখতে যাই, তাহলে আমাদের এক্সপ্রেশন আসবে হচ্ছে এইদিকে y এক্সিস এ কোনো মোমেন্টামই নাই, টু অ্যাবসলিউট জিরো, আর এদিকে হবে হচ্ছে এম ভি sin 30 প্লাস এম ভি sin -40 ডিগ্রি। এখানে হচ্ছে কাহিনী, সাইন -40 ডিগ্রি হলে মাইনাস অ্যাবজর্ব হবে না, মাইনাসটা আলটিমেটলি অ্যাবজর্ব হবে না, কারণ এটা তো ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, যে এটা ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, ক্লকওয়াইজ অ্যাঙ্গেলের জন্য -40 দেওয়া হয়েছে। ওকে, সো মাইনাসটা অ্যাবজর্ব যদি না হয়, we are gonna end up with 0 equals to m v sin 30 minus capital M capital V sin 40 ডিগ্রি বসাইলাম, এখান থেকে সাইড চেঞ্জ করলে আলটিমেটলি আমরা পাবো হচ্ছে mv sin 30 equals to mv sin 40. সো এটা আমাদের অ্যাপারেন্টলি কারেক্ট একটা ইকুয়েশন হিসেবে আসতেছে। দিস ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। অ্যাজ ফর দ্য থার্ড ইকুয়েশন, দিস ইজ অলসো কারেক্ট, তাই না? ম্যাচেস। তাহলে আমাদের লেফট কলাম হচ্ছে ইনকারেক্ট, সেকেন্ড এবং থার্ড কলাম হচ্ছে কারেক্ট। দিস ইজ দ্য কারেক্ট রেসপন্স অ্যাপারেন্টলি। এরকম করে কোশ্চেন বানানোর দরকারটা কি? মানে ডু ইউ সি দ্য স্টাইল অফ দিস কোশ্চেন? হোয়াট কাইন্ড অফ, আচ্ছা থাক, বলে লাভ নাই। হ্যাঁ, আমি তো সব ইয়ারের সব কোশ্চেনই কম্পাইল করে বুকটা দিয়ে দিয়েছি। মানে couldn't this question be made easier, মানে লাইক কিছু বলার নাই। দাঁড়াও, তোমাদেরকে খুব স্পেসিফিক একটা কোশ্চেন আমি একটু করাবো, দাঁড়াও আমি এই কোশ্চেন একটু খুঁজে বাই করি, কোথায় আছে আমি ভুলে গেছি। সো লেট মি জাস্ট সি ইফ আই ক্যান ফাইন্ড দিস কোশ্চেন। ওয়ালে হিট করার পরে
তোমার এখানে আছে কিনা আল্লাহ জানে। বলবান পেজ নাম্বার 55 31 পারছো? পারা গেছে? আচ্ছা, 31 তো করার কথা না, করছো? লাভ ইউ। না না কিছু না। ইয়েস। আচ্ছা, this is the prelude of the question that I'm trying to get at. Page number 59, question number 46. এটা this is not a multiple of 3, but যারা করছে বলেন গুড, যারা করে না এই কোশ্চেন একটু করেন এখন। Page number 59, question number 46. Give it a try. Uh, 59. না না না, it's not a trick question. না, এখানে তোমাদের ভুলটা হইতেছে, ভুলটা আলাপ করার জন্য কোশ্চেনটা দিচ্ছি। জিরো কেন হবে না? তোমরা চিন্তা করছো যে ফাইনাল মোমেন্টাম ইনিশিয়াল মোমেন্টাম ভেক্টর সাম করবা, চেঞ্জিং মোমেন্টাম করার জন্য ভেক্টর সাম করতে এর জন্য সাবট্রাক্ট করতে হবে। আঁকো, না আঁকলে এটা বুঝবা না। Draw a vertical line, assume it's the wall. Draw a towards right circle, assume that's the atom. Answer D হবে। হ্যাঁ, এই হচ্ছে মনে করেন ওয়াল, ওয়ালের দিকে হচ্ছে আমাদের হিলিয়াম অ্যাটম আসতেছে ভি স্পিডে। পারফেক্ট ইলাস্টিক কলিশন যেহেতু বলছে, তার মানে আমাদের এইটার রিবাউন্ড ভেলোসিটিও কত হবে? মাইনাস ভি হবে। যদি মাইনাস ভি হয়, কারণ 100% কারেন্ট কনজার্ভ, তাহলে আমাদের টোটাল চেঞ্জিং মোমেন্টাম কত? ডেল্টা ভি হবে কত? এম ইন্টু মাইনাস ভি মাইনাস এম ভি। তার মোট মিলে তোমার ম্যাগনিটিউড আসে হচ্ছে 2 এমভি। ঠিক আছে, তো ডি ইজ দ্য কারেক্ট রেসপন্স। এটা অলরাইট, এটা একটা ডুয়েবল এন্ড খুব আহামরি কঠিন কোশ্চেন না। বলো। আচ্ছা, একটু পেজে একটু আমি যাবো, তোমার কোশ্চেন একটু এরপর নিতেছি। এই কোশ্চেনটা বুঝা গেছে কি সবার? আচ্ছা, কোন পার্টটা বুঝা নাই বলো? আচ্ছা বলতেছি, আমি চেঞ্জিং মোমেন্টামটা আবার দেখাই। চেঞ্জিং মোমেন্টাম মানে হচ্ছে কি ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, তাই তো? তো এই অবজেক্টটা যখন রিবাউন্ড করবে, এটা হচ্ছে ফাইনাল মোমেন্টাম স্টেট। ম্যাস ধরে নিচ্ছে হচ্ছে এম, তার ফাইনাল মোমেন্টাম হচ্ছে এম ইন্টু মাইনাস ভি। তার সাথে রিবাউন্ড করার পর তো ভেলোসিটি রিভার্স হয়ে গেছে। মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম যেটা সেটা হচ্ছে এম ইন্টু পজিটিভ। এই মাইনাসটা হচ্ছে এই মাইনাস, আর এই মাইনাসটা হচ্ছে তার পার্সোনাল মাইনাস। তো মোট মিলে তুমি যখন মাল্টিপ্লাই করে অ্যাড করবা, তুমি কত পাবা? এখান থেকে মাইনাস এমবি আসবে, এখান থেকে মাইনাস এমবি আসবে, মাইনাস 2 এমবি। তোমার কোশ্চেনে বলছে হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন মোমেন্টাম অফ দ্য অ্যাটম ডিউরিং ইটস কলিশন। সো ইফ ইউ ওয়ান্ট, তাহলে এখানে মাইনাস সাইনটা কোথায় গেল? এটা হচ্ছে দ্য কোশ্চেন মাইট হ্যাভ কনসিডার্ড টুয়ার্ডস লেফট অ্যাজ পজিটিভ, so that everything becomes positive. এটাও হইতে পারে the question might have considered the right side as positive, but the particle was incoming and hitting to the left. কোশ্চেন অ্যাজুম সিনারিও তো ফিগার হিসেবে দেখায় নাই। সো যেহেতু আমাদের ভ্যালু ম্যাচ করছে, we can consider this to be the correct answer.
মাইনাসটা নাই কারণ বিকজ অফ দ্য অ্যাজাম্পশন অফ দ্য পজিটিভ ডিরেকশন, সো দ্যাট ওয়ার্কস। আচ্ছা, এই কোশ্চেনটা একটু সলভ করেন তো বলবান। দিস ইজ এ কোশ্চেন ফ্রম দ্য মাই আর্লিয়ার বুকলেট, পুরান ইয়ারের কোশ্চেন। তোমরা বাই দ্য তোমরা যারা হচ্ছে ফুল বুকলেট শেষ করে আমাকে দেখাবা, লাইক স্যার পুরোটা শেষ, আমি তোমাদেরকে আগের বুকলেট প্রিন্ট করে দিব, আগের 8 বছর। দেখাই দিয়েছি। আমি তো পড়েছি 2013 থেকে, না 2013 থেকে না, 2000 আগে থেকে, 2010, হ্যাঁ 2010 থেকে। তো 2013 তো যখন পড়ানো শুরু করছি তখন তার আগের 10 বছরের বুকলেট বানাইছি একটা, সেটা অনেকদিন পড়াইছি। হ্যাঁ, সেম টপিক, ইয়েস। হ্যাঁ, না এখানে আমি এই প্রফেশনাল ক্যামব্রিজ কোচিং এই বিল্ডিং এ করাই দিচ্ছি। আগে হচ্ছে তুলান স্যার রুমে ছিলাম, তারপর হচ্ছে এই রুমে আসছি। I'm a pretty lazy person. I don't move. My inertia is high. Gravitational field is also high. দেখাই কিসের কথা বলতেছি। It's a very compressed worksheet because back then the total work volume was difficult to manage. এটা হচ্ছে তোমার অনেক পুরানো কোশ্চেন। এই যে দেখো এখানে এক পেজে অনেকগুলা কোশ্চেন স্কুইজ করে দেওয়া আছে। So you're not expected to work in this thing. You're expected to work in your copies, but all the questions are compiled over here. এই 30টা কোশ্চেন হচ্ছে একটা সার্টেন, এটা হচ্ছে কাইনেমেটিক্স মনে হয়। তারপর কলিশনের কোশ্চেন আছে এখানে সবগুলা, and then yeah they're extremely squashed. You're not even expected to work on this booklet. And তারপর আছে পজিটাল মোশন। সো যারা পুরোটা শেষ করবো তাদেরকে এটা প্রিন্ট করে দিব। I want you to be happy through studying. I want you to choose the path of studying for your happiness. Of course, I want you to be happy. I'm one of your best well wishers. And I'm going to publish your class test result in the group. Question number 9. It is solved করেন। এটা কোন একটা ইয়ারের কোশ্চেন। Specify this from October number 2010, variant 1, 2, question number 30. Well, I have a recent class to solve this question. Question number 1. Guess করলে আমি আশা বলবো না, you should do your work. এই প্রবলেমটা কোশ্চেন দিয়ে টাকা সলভ করা পসিবল। So really trying to solve this, you should write something. Unless you are very capable and a visual person. Sí, ya no. আচ্ছা, আমি কার্ডটা বলে দিচ্ছি। এই কার্ডটা হচ্ছে সি। কোশ্চেন হচ্ছে কেমনে? How about the explanation that how could C possibly be answer to this question? বলো। Okay, yeah, that's complex explanation. Yes, absolutely. If this was a perfect elastic solution, তাহলে পুরো চেঞ্জের মনটা কত হবে? পরে বিভক্ত। এই জন্য তোমাদের আগে পড়াটা করেছি। বেশি কম লাগে। ঠিক আছে? যেহেতু আমি ইলাস্টিক বলছে, তাহলে 4b থেকে কম হবে। হাফ তো হয়ে যাবে কথা। আর তাহলে 3b কেন হবে? 2b কেন হবে? এই লজিক থেকে বুঝছো কি বলছি? এই লজিকে কি একদম কোশ্চেন বলছে it revolves along the same path. Okay, maybe take it to steps. What would you require? What would it require to happen physically to this collision scenario for the changing momentum to be exactly 2mp? Incoming pointer total changing momentum যদি total 2mp হইতে হইতো
Then what should come? Splatter. Not penetrate sure, not bounce back, just string up, for example. 8, for example. 10 bomb. যদি এটা আমাদের সার্ভিস থেকে রিবাউন্ড না করতো তাহলে পুরো তিন মোমেন্টে কথা হতো না এক্স্যাক্টলি 20 হওয়ার কথা ইনিশিয়াল মোমেন্টাম 20 ফাইনাল মোমেন্টাম 0 0 minus 20 because the ball does rebound তাহলে the total change momentum 20 থেকে কি হতে হবে কিছু হলে বেশি হতে হবে এই দুইটা কিছু 20 থেকে কিছু হলে কি হতে হবে কম হতে হবে that's why your answer is 3MB if this 3MB is not a perfect numerical mathematical outcome. It is a range question. You specifically a question লিখে solve করে CMB বের করবা এটাই কোশ্চেনের জন্য পসিবল না only from your understanding. But the upper bound is 0.3 থেকে কম, lower bound 20 থেকে বেশি. So এখানে যদি 3.5 থাকতো সেটাও কার কাছে বের করতে 2.5 থাকতো সেটাও কার কাছে বের করতে. You get my point? চুয়াল্লিশ হওয়ার জন্য আমাদের অবজেক্ট কলেক্ট করার পর ফাইনাল মোমেন্টাম মডেল ছিল হচ্ছে 0 so that final momentum is not 0 initial was 20 so 0 minus 20 gives you the 20 change in momentum the question is about particle rebounds at the same time rebound হইছে but same speed of light the total change in momentum 20 থেকে কিছু হলে কি হতে হবে কিছু হলে বেশি হতে হবে make sense এটা অবশ্য পরীক্ষা আসে আমি অবশ্যই এই কোশ্চেন তোমাদের এমসিকিউ লিখে দিই ক্লাসে এটা অবশ্যই দিই আর ওইটা অপশন চেঞ্জ করা থাকতে পারে ভ্যালু চেঞ্জ করা থাকতে পারে 2m মেথড এর এটা থাকতে পারে স্পিড ডিভাইড থাকতে পারে আই ডোন্ট নো বাট এই কনসেপ্টের কোশ্চেন ক্লাস টেস্টে অবশ্যই আসে ওকে শোনো একটা নাম্বার বলছিলাম বাবা পেজ 82 question number 15 আচ্ছা এইটা হ্যাঁ ম্যানেজেবল বলতেছি পেজ 82 question number 15 দেখেন an object of mass 0.40 kilogram is projected into the air and it follows a curved path above horizontal ground total range is 18 meter the object takes a time of 1.5 seconds to move along its path. The object lands a horizontal distance of 18 meter from its initial position. Air resistance is negligible. What is the kinetic energy of the object at its maximum height? Okay. Kinetic energy বের করার আমাদের অবজেক্টের ম্যাস দিয়ে দিচ্ছে kinetic বের করার জন্য ম্যাক্সিমাম হাইট এর হরাইজন্টাল ভেলোসিটি বের করতে হবে এটা বের করা সহজ কেন সহজ বুঝাই এখানে একটা জিনিস দেখেন আমাদের অল টুগেদার টোটাল ট্রাভেলিং টাইম দিয়ে দিচ্ছে এবং হচ্ছে টোটাল আমাদের ডিসটেন্স দিয়ে দিচ্ছে So I can write it like this. Horizontal distance equals to ux into t, তাই না? চিন্তা করো। Total horizontal distance equals to horizontal component of the initial velocity into time. এখান থেকে তুমি ux টা বের করতে হবে। ux টা কত হয় দেখেন তো? কেন ux টা বের করতে বলতেছি সেটা আমি বলবো। ux টা হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। Now understand this idea. এটা আমরা আগেও দেখছি যখন আমরা শুট করব তার একটা হরাইজন্টাল কম্পোনেন্ট থাকবে এদিকে একটা কি থাকবে ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে এক্স্যাক্টলি এট দ্য ম্যাক্সিমাম হাইট ভার্টিক্যাল কম্পোনেন্টটা হয়ে যাবে 0 বাট হরাইজন্টাল কম্পোনেন্টটা থাকবে কি পারফেক্টলি আনএফেক্টেড মানে ম্যাক্সিমাম পয়েন্টে কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করার জন্য তোমার শুধুমাত্র কোন ভেলোসিটি লাগবে শুধু হরাইজন্টাল কম্পোনেন্টটাই লাগবে তার মানে এই পজিশনে কে কত হওয়ার কথা হাফ ইনটু 0.40 ইনটু 12 স্কয়ার শুধু হরাইজন্টাল কম্পোনেন্ট বুঝছেন কি এটা এভাবে করাটা ইজিয়ার আর যদি পরীক্ষায় তোমার এই লজিক মাথায় না আসে জাস্ট ইন কেস তুমি আরেকটা কাজও করতে পারো সেটা হচ্ছে তুমি এই অবজেক্টের ম্যাক্সিমাম হাইটটা কষ্ট করে বের করতে পারো মানে আমি যদি এনার্জি দিয়ে করতে মনে করো তুমি মনে করো এই মেকানিজম তোমার মাথায় আসছে না সো দ্য আদার উই ক্যান থিঙ্ক অ্যাবাউট অল্টারনেটিভ একটা মেকানিজম এরকম হতে পারে তুমি কষ্ট করে এটা ম্যাক্সিমাম হাইট বের করলা ম্যাক্সিমাম হাইট বের করার আমাদের একটা ফর্মুলা ছিল কি ফর্মুলা ছিল ইউ সাইন থিটা
এটা সাইন থিটা তো এখানে দেওয়া নাই। ম্যাক্সিমাম বের করার বুদ্ধি আছে এখানে। টোটাল ট্রাভেলিং টাইমের হাফ দিয়ে হচ্ছে এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ স্কয়ার করা লাগবে, বাট ইউটি তো জানি না। ভি স্কয়ার স্কয়ার প্লাস টোয়াইস এস, তাও তো পসিবল। নেভার মাইন্ড, যেটা দেখাচ্ছি এটাই করতে পারবো, বাট সময় লাগবে, দরকার নাই। টু কমপ্লিকেটেড, আননেসেসারি। এটা বুঝে গেছে কিনা? ওকে, তারপর এই সিকোয়েন্সেরই নাম্বার 18, question number 18 is on page number 83. This is what you're trying to solve. Question number 18. So question will say the time taken for an object to fall from rest through a certain distance on Mars is Tm. The time taken for the same object to fall from rest through the same distance on Earth is Te. The acceleration of free fall on Mars is 3.7 meter per second square. As the resistance is negative on both Earth and Mars, what is the ratio of Tm by T? আচ্ছা, ভালো কোশ্চেন, গুড কোশ্চেন। আমি এই জিনিসটা একটু বুঝাই। আমাদের throughout the case of the consideration, we most of the cases consider that acceleration was a constant, and taking out the acceleration out of an equation converted the equation into a proportionality. That's how it is. Okay, taking the acceleration as a constant out of the equation converted it into a proportionality. And কথা হচ্ছে এই সিনারিওতে আমাদের দুইটা ডিফারেন্ট প্ল্যানেট নিয়ে যেহেতু কাজ করছে, অ্যাক্সেলারেশনের কনস্ট্যান্ট ধরা যাবে না। As per the question, they are both dropped from the same height. খেয়াল করছো কি বলছে? Yes, for the object to fall from rest to the same distance on Earth in is T, and the same, and for Mars that is same distance. So আমরা এখানে এই সিনারিওর জন্য ইকুয়েশনটাকে আগে মাইক্রো ম্যানেজ করি। দেখেন, আমাদের কোর ফর্মুলা ছিল হচ্ছে s equals to ut plus half it square. তো এখান থেকে যদি আমি h লিখি, দিস আর ফলেন হাইট, it was dropped from rest, তাহলে এটা হবে 0 মাইনাস, দুই পাশে মাইনাস দিতে পারি, আচ্ছা মাইনাস দিই, সমস্যা নেই, মাইনাস and plus half into minus g t square. তাহলে আলটিমেটলি পাবা হচ্ছে h equals to half gt square পাবা। এখানে ইন্টারেস্টিং পার্টটা, এক মিনিট, এখানে ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে দুই সিনারিওর জন্য আমাদের জিটা দুজনের জন্য সেম, আর ওর টাইমটাকে ক্যাপিটাল টি দিয়ে লিখছে। সো আমি ইকুয়েশনটাকে যদি এখন গুছাই লিখি, I can write like this: the height is same for Earth where g equals to হচ্ছে g of the Earth into tm squared. এটাও ঠিক আছে কিনা? And also equals to half into g for the Mars না মুন, Mars into, আচ্ছা আমি এখানে ভুলে tm লিখে ফেলছি, কি হবে gm into t Mars squared. So এই হচ্ছে তোমার কোর আইডিয়া। হাইটটা দুই সিনারিওতে সেম হবে, তো হাফ হাফ কাটা চলে যাবে। মার্সের অ্যাক্সেলারেশন দিয়ে দিচ্ছে, আর্টের অ্যাক্সেলারেশন 9.81 তুমি জানো, ভ্যালুগুলো বসাও, বসায় সাবজেক্ট করে জিনিসটাকে ফর্মুলেট করে রুট ওভার করো, স্কয়ার রুট করে দেখো কত আসে। এখানে আচ্ছা, এখানে মাঝে কারণ হচ্ছে আমি এখানে একটা মাইনাস সাইন দিচ্ছি, এখানে একটা মাইনাস সাইন দিচ্ছি, বিকজ দ্য অবজেক্ট ইজ ফলিং। সো তোমার স্টার্টিং পয়েন্টটা হচ্ছে তোমার অরিজিন, তো নিচে পড়লে তোমার ডিসপ্লেসমেন্ট হয় নেগেটিভ, আবার অ্যাক্সেলারেশন হচ্ছে নেগেটিভ, সো মাইনাস মাইনাস কাটাকাটি করে গিয়ে আর মাইনাস থাকে নাই। হ্যাঁ, যদি ডাউনওয়ার্ড পজিটিভ নিয়ে ধরে দিলে এখানে মাইনাস দিতে পারবো না, এখানে মাইনাস দিতে পারবো না, ঠিক আছে, দুইটা পজিটিভ আসবে, তোমার মাইনাসে বদলাশোনা করা লাগবে না, দুইভাবে হইতে পারে, কোনো সমস্যা নেই। কত আসে আনসার? রেশিওটা ভ্যালু কত আসে? 1.63 সি ম্যাচ করছে। তারপর বলবান, সরি তুমি হোমওয়ার্ক করো নাই? না করো নাই সবগুলি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কি কি প্রবলেম রয়েছে বলো, একটা প্রবলেম জিজ্ঞেস করলাম না, না একটা বলছো, জুনার কোনো প্রবলেম বলো নাই? হাই, হ্যাঁ একটু কষ্ট করে খুঁজেন, কষ্ট করে বাসায় অ্যাটেম্প করছেন, প্রবলেম বের করছেন, এখন যদি ক্লাসে এসে প্রবলেম না বলেন তাহলে তো বাসায় করার পুরো কষ্টটা হচ্ছে। পেজ নাম্বার 77, question number 3. Good. রেজিস্ট্যান্স আছে, তাহলে ডি হবে।
air resistance থাকা মানে হচ্ছে you are always going to have a force of air resistance working exactly in the opposite direction of the velocity at that instant. Object velocity যদি এদিকে হয় air resistance কাজ করবে এইদিকে, object velocity যদি এদিকে হয় air resistance কাজ করবে এইদিকে। Object যেই ডিরেকশনে তার velocity আছে air resistance ডিরেকশন হবে exactly opposite। এখানে দুটো জিনিস বলছে, which diagram এটা অবজেক্টকে শুট করছি কোন দিকে, লেফট। তো তাহলে অবজেক্টটা এমনি করে আসছে, তোমার ভিউ হচ্ছে অবজেক্টটা এভাবে আসতেছে, রাইট, ফ্রম লেফট টুয়ার্ডস রাইট। তো এট দ্য হাইয়েস্ট পয়েন্ট তার ভেলোসিটি হবে হরাইজন্টাল, কারণ হাইয়েস্ট পয়েন্টে তো ভেলোসিটি কি হয়, ভার্টিক্যাল কম্পোনেন্ট জিরো হয়ে যায়। তো তার মানে ওই পজিশনে তোমার শুধুমাত্র হরাইজন্টাল ভেলোসিটি থাকবে টুয়ার্ডস লেফট, তাহলে রেসিস থাকবে হচ্ছে টুয়ার্ডস রাইট, এই যে টুয়ার্ডস রাইট, আর ওয়েটটা হচ্ছে ডিফল্ট। হুম, কোশ্চেনটা পড়ো, কোশ্চেন একবার ভালো করে পড়ো, তারপর বুঝাচ্ছি, আর প্যারা নাই। স্লোলি কোশ্চেনটা পড়েন, কোশ্চেনের মিনিংটা বুঝেন। 1-6, আচ্ছা দেখাবো। আচ্ছা, চোখের ডাক্তারদেরকে তো ফুল ডক্টর বলে, তাই না? পিপল হু আর আই স্পেশালিস্ট আর ফুল ডক্টরস, রাইট? না, ইয়া নর্মালি, আচ্ছা, না কিছু না, নেভার মাইন্ড। কত বলছো সাজিদ, পেজ নাম্বার 116, কোশ্চেন নাম্বার 69। This is a nice question. Wait. Okay. We're on page number 116, question number 69. এই কোশ্চেন একটু দেখেন। There are graphs over here which can prove to be pretty interesting. আচ্ছা, গ্রাফের কোশ্চেন করতে সবসময় মজা আছে। কোশ্চেনটা সবাই পড়েন, আপনারা পড়েন, আমি পড়তেছি। Stone drop from a tall building. This is significant. Okay, very important. The variation of distance fallen with time is shown by the dashed line. The variation of distance fallen with time. এই বান্দার কারেক্ট আনসার সি দেওয়া না? সি দেওয়া না? সি হওয়ার কথা। তার টার্মিনাল ভেলোসিটি হবেও কম এবং টার্মিনাল ভেলোসিটি রিচ করতে সময় লাগবে বেশি। and you might wonder কেন, রিজনটা বলতেছি। ওয়েট কম, এক্স্যাক্টলি। না, হেভিয়ার ম্যাচ বলছে না লাইটার ম্যাচ বলছে? স্মলার ম্যাচ হলে তার অবশ্যই টার্মিনাল ভেলোসিটি কম হবে, but time it requires for it to reach the smaller terminal velocity should also be smaller. না, ঠিকই তো আছে। আচ্ছা, আমি তোমাদের জিনিসটা একটা ডিফারেন্ট গ্রাফে এঁকে দেখাই, দ্যাট আই নো ফর শিওর, যেটা আমার এখানে কনভার্সন করতে একটু কষ্ট হইতেছে। The bigger mass will always have a graph like this. A smaller mass would have a graph like this. So smaller mass এর টার্মিনাল ভেলোসিটি রিচ করতে সময় লাগবে কম, বিগার মাসের টার্মিনাল ভেলোসিটি রিচ করতে সময় লাগবে বেশি, বিগার মাসের টার্মিনাল ভেলোসিটি ভ্যালু হবে বেশি, স্মলার মাসের টার্মিনাল ভেলোসিটি ভ্যালু হবে কম। This is how it usually works. But interesting part, দুইটা ভিটি গ্রাফেরই স্টার্টিং অ্যাক্সেলারেশন হবে 9.81। দুইটা গ্রাফই এক্স্যাক্টলি সেম অ্যাঙ্গেলে শুরু হবে, তারপর তাদের প্যাথ ডেভিয়েট করবে।
সেপারেট হয়ে যাবে। তো এইখানেও তাই জিনিস দেখেন, আপনার একটু রুলার ধরে দেখেন তো যে সি নাম্বার গ্রাফের স্ট্রেট লাইনটা শেষ হয়েছে কোথায়, অ্যাবাউট এরকম একটা জায়গায় শেষ হওয়ার কথা আই থিঙ্ক। অপশন সি এর স্ট্রেট লাইন শেষ হয়েছে অ্যাপ্রক্সিমেটলি এই জায়গায়। আর ডটেড লাইনের স্ট্রেট লাইনটা শেষ হয়েছে কোথায়? এখানে না? মানে টাইম রিকোয়ার্ড ফর দ্য টার্মিনাল ভেলোসিটি টু বি রিচড ইজ স্মলার ফর সি, দ্যাটস মাই রিকোয়ারমেন্ট। এটা ঠিক আছে কিনা কোশ্চেনে দেখো। এরা এ আর ডি দিছে কেন এই অপশন চয়েসে? Would there be students who are going to choose A and D? I don't know. People might, although they shouldn't, but you never know. তারপর page 95 question 24 আচ্ছা, page 95 question number 24, we're trying to solve this one. A glider of mass 1500 kilogram is launched from rest on a straight and level track using a catapult. The graph shows the parachute time of the resultant force. Force দেওয়া আছে, time দেওয়া আছে. What is the speed of the glider when the resultant force acting on it reaches 0? Okay. আচ্ছা, এইটা ক্যালকুলেট করার জন্য আমাদের কিছুটা কোর কনসেপ্ট ইউজ করা লাগবে। কিছুটা কোর কনসেপ্ট হচ্ছে এরকম, the force over here is gradually changing, but you can see that this is a perfectly straight line. শোনায়, this is perfectly straight line. So straight line হওয়ার দুটো অ্যাডভান্টেজ আছে। একটা অ্যাডভান্টেজ হচ্ছে over the duration of 0 to 40 seconds, the force is decreasing from a value of 10 kilonewton all the way up to 0. So the average force will be exactly half of the peak value. যেহেতু এটা পারফেক্টলি স্ট্রেট লাইন, সো ফোর্সের অ্যাভারেজ ভ্যালু যদি আমি ক্যালকুলেট করি, দ্যাটস গোনা বি 10 কিলোনিউটন প্লাস 0 কিলোনিউটন ডিভাইড বাই 2, because the force is changing as linearly. So if you want to find out the average force, that will be simply the arithmetic average of the maximum and the minimum value. That can work. যেহেতু এটা স্ট্রেট লাইন না হলে এটা কাজ করতো না। যদি কার্ভ হতো তাহলে এই লজিক কাজ করতো না। সো এখান থেকে তুমি যদি হিসাব করো, one thing that you can calculate is the average force is going to be 5 kilonewton. So once you find out this number, rest of the part is pretty simple. কিভাবে সিম্পল? তুমি 5 কিলোনিউটন বের করলা, 5 কিলোনিউটন ইউজ করে তুমি হচ্ছে অ্যাক্সেলারেশন বের করবা, অ্যাক্সেলারেশন দিয়ে v = u + at অ্যাপ্লাই করে তুমি হচ্ছে ফাইনালি তার ফাইনাল ভেলোসিটি বের করবা। কারণ আমাদেরকে স্টার্টিং ভেলোসিটি বলে দিয়েছিল হচ্ছে রেস্ট। করে দেখাচ্ছি আমি। অ্যাক্সেলারেশন কত হবে? 5000 ডিভাইড বাই 1500, এটা কত আসে? 10/3, 3.33 আসার কথা। দেখো তো কত আসে? অ্যাক্সেলারেশন আসে 3.33 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর v = হচ্ছে u + at, that gives you 0 plus 3.33 into 40. এটা আনসার কত আসে দেখেন? 133.33 মিটার পার সেকেন্ড। সো এই ইজ দ্য কারেক্ট রেসপন্স। আনসার কি দেওয়া? আচ্ছা আচ্ছা, কার হলে কি করবো সেটা বলতেছি একটা একটা করে আস্তে আস্তে, ওয়ান স্টেপ এট আ টাইম। এই ওয়ার্কিংটা বুঝছেন কিনা? স্ট্রেট লাইন বলা হওয়াতে আমরা অ্যাভারেজ ফোর্স বের করে ম্যাথটা করতে পারলাম, এটা হচ্ছে নরমাল প্রসেস। আরেকটা প্রসেস হতে পারে এরকম, if you think about it, the changing momentum of an object is given by the product of force into time, যেটাকে আমরা নরমালি ইম্পালস বলতাম আগে, মনে আছে? The product of force into time was called the impulse. অলওয়েজ আমাদের ছিল এই ডেফিনিশনটা, which can be also called as a changing momentum. তার মানে এটা যেহেতু আমাদের ফোর্স ভার্সেস টাইমের গ্রাফ, এই গ্রাফে এরিয়া অন দ্য গ্রাফ is going to basically give the value of delta p. এই ট্রায়াঙ্গেলের টোটাল এরিয়া তুমি যদি বের করো, কি পাবা? ডেল্টা পি পাবা। সো আমি এখানে ডেল্টা পি ভ্যালু লিখি। ডেল্টা পি এখানে হবে হচ্ছে মাস ইনটু ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ইকুয়ালস টু হচ্ছে এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল। ভেরি ইম্পর্টেন্ট টু কনভার্ট দ্য কিলো। তো এই ট্রায়াঙ্গেলের টোটাল এরিয়া কত হবে? হাফ ইনটু 40 ইনটু 10 ইনটু 10⁻³ আর এদিকে মাস ইনটু ভেলোসিটি যদি বসাই, মাস হলো আসে কত? 1500
ফাইনাল ভেলোসিটি আমাদের আননোন, আর ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0, তো 0টা লিখলাম আপাতত বোঝানোর জন্য, না লিখলেও হইতো। এটা ক্যালকুলেট করলে টোটাল কত আসবে? 200 × 10⁻³ চিন্তা করছিলাম। এটাও তুমি যদি ক্যালকুলেট করো আলটিমেটলি 133 মিটার পার সেকেন্ড একবারই পাবা। বুঝে গেছে? দিস ইজ ডিফারেন্ট ওয়ে। এইখানে আমি তোমাদের কি শিখাইতেছি? এখানে শেখাচ্ছি হচ্ছে যে এরিয়া অফ দ্য ফোর্স ভার্সেস টাইম গ্রাফটা হচ্ছে চেঞ্জিং মোমেন্টাম। এটা হচ্ছে এই ডিসকাশনের কোর টেক অ্যাওয়ে। এরিয়া অফ দ্য ফোর্স ভার্সেস টাইম গ্রাফ হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম, যেটাকে ইন আদার ওয়ার্ডস ইম্পালসও বলা হয়। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে হোয়াট ইফ দিস ওয়াজ নট এ স্মুথ লাইন, স্ট্রেট লাইন, ইফ ইট ওয়াজ আ কার্ভ? মনে করো তোমাকে এই শেপে একটা কার্ভ দিয়েছে, তখন তুমি কি করবা? এরকম যদি কার্ভ দেওয়া থাকে, তোমাকে কার্ভের এরিয়া আন্ডার গ্রাফ আইদার স্কোয়ার কাউন্টিং করে অথবা হচ্ছে তোমাকে ট্রাপিজিয়াম ইউজ করে বাই করতে হবে। এটা কিভাবে করতে হয় সেটা আমাদেরকে এই চ্যাপ্টারে না পরের চ্যাপ্টারে দেখাবো। অবশ্যই অ্যাপ্রক্সিমেট আনসার আসবে। সো ক্লোজ টু, মানে তখন তোমাকে হচ্ছে এই সবগুলো অপশন থেকে যেটা ক্লোজেস্ট হয় সেটাই চুজ করতে হবে। ক্লিয়ার? দুইটা পসে বুঝে গেছে? কোশ্চেন? আচ্ছা, অনলাইন পিপল তোমরা দের মধ্যে খালি মৃত্তিকা একটা কোশ্চেন করছে, বাকি দুইজন, একটা হচ্ছে নাওফাল আর একজন হচ্ছে ঋদ্ধি। তোমাদের প্রবলেম কোথায়? Sir, হ্যালো, sir, can you hear me? Hello? Sir, sir, হ্যাঁ sir, can you hear me now? নওফাল, তোমার কথা একদমই শোনা যাচ্ছে না, মনে হচ্ছে তুমি অনেক দূর থেকে কথা বলতেছো। Hello, sir. হ্যাঁ, এখন এখন একটু ভালো শোনা যাচ্ছে, বলো। Oh, okay, sir. Page number 76. পেজ নাম্বার 76, কোশ্চেন নাম্বার Um, কোশ্চেন নাম্বার question number 94. 94, ওকে। Two Polwan, objects are we will request for this one. Page number 76, question number 94. বাই করো। পেজ নাম্বার 76, question number 94। আচ্ছা, কোশ্চেন দেখি। Two objects x and y form an isolated system. আচ্ছা, এই ওয়ার্ডটাকে এক্সপ্লেইন করি। আইসোলেটেড সিস্টেম কথাটা মানে কি? আইসোলেটেড সিস্টেম মানে হচ্ছে it's a assumed system, or it's a imaginary system where these two objects are the only objects which are going to exert force onto each other. There's not going to be any third source of forces. Third কোনো অবজেক্টের গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স, ইলাস্টিক ফোর্স, পুশ পুল কিছুই থাকবে না। সো ইউ হ্যাভ টু ইমাজিন আ সিনারিও in your thought process, in your thinking space, that there is this empty vastness of the vacuum and there exist two objects x and y. আশেপাশে আর কিছু নাই। That's what is meant by an isolated system. X and y collide and then separate. The mass of x is greater than the mass of y. আচ্ছা, একটা ইনফরমেশন পাইলাম, সেটা হচ্ছে mx greater than my. Okay, which statement about the collision is correct? The changing momentum of y is greater than the changing momentum of x. This is incorrect. Changing momentum should be exactly equal and opposite. Delta px equals to minus delta py always. এটা massive dependent না। Force on y is greater than force on x. এটাও wrong, because Sarlo tells us that they both exert equal and opposite force onto each other irrespective of their masses. দুইটা ফোর্সের ভ্যালু কি হতে হবে? সেম হতে হবে। অ্যাক্সেলারেশন ডিফারেন্ট হতে পারে, যার ম্যাস বেশি তার অ্যাক্সেলারেশন হবে কম, যার ম্যাস কম তার অ্যাক্সেলারেশন হবে বেশি। আচ্ছা, সি নাম্বার বলছে the forces that x and y exert on each other act for the same length of time. This is correct. x যতক্ষণ y এর কন্ট্যাক্টে থাকবে, y ততক্ষণ x এর কন্ট্যাক্টে থাকবে। x যতক্ষণ y কে ফোর্স দিবে, y ততক্ষণ কি
x কে equal amount of force back করবে. The moment they separate from each other, they stop exerting force onto each other. So their contact duration is the duration of force exertion. That is equal and same for both of them. Now, forces that x and y exert on each other are gravitational forces only, not necessarily, because we are talking about two objects. They are going to exert gravitational force on each other, which is going to be attraction. Once they collide into each other, their electrons are going to repel away from each other. So, and also in the process of collision, they will be slightly squashed and they'll be slightly expanded. And that's how they separate. So a bit of elastic force will be also involved. And যখন elastic force এর কথা বলতে যাবো তখন তোমার intermolecular forces, van der Waals forces অনেক কিছু চলে আসবে, adhesive forces, cohesive forces চলে আসবে. So exclusively gravitation, that's not true. There are other forces which are also involved. বলো. Yes. Yes বলতেছে এরকম বুঝাই. মনে করেন let's say there are two objects x and y. They form a system where they are supposed to collide with each other. But let's say there is a third object z that is also exerting force onto them continuously. So whenever x and y collide each other, not only they are exerting force onto each other, which is bounded by Newton's third law, there is a third default force Fz working on both of them. So তাদের individual resultant force শুধু Fx Fy হতো না, Fx এর resultant force হতো Fx plus Fz, Fy resultant force হতো কত Fy plus Fz. So ওই সিনারি তোমার resultant force এর জন্য কি হতো না, পারফেক্টলি ইকুয়াল অপোজিট হতো না, তাদের ইন্ডিভিজুয়াল কন্ট্যাক্ট ফোর্সের ভ্যালু হচ্ছে ইকুয়াল এন্ড অপোজিট হতো বাই নিউটনস থার্ড ল, বাট দেয়ার রেজাল্টেন্ট ফোর্স উডন্ট বি equal and opposite because changing momentum comes from resultant force. Very important. No. Isolated system এর মধ্যে তোমার inertial collision হতে পারে. If the two objects merge together eventually splatter together, then it's separately inertial collision. Isolated system হওয়া মানে হচ্ছে নিউটনস থার্ড লটা পারফেক্টলি অ্যাপ্লিকেবল হওয়া. কারণ নিউটনস থার্ড ল এর কোর আইডিয়াটা ছিল কি, whenever object A exerts a force on object B, then object B also exerts a force on object A. Newton's third law is this much. This is perfectly applicable for all sorts of scenarios whether the system is isolated or not. But the idea of change of the statement for change of conservation of linear momentum, the formula for the theory for conservation of linear momentum states like this. Core idea কি, conservation of linear momentum core concept হচ্ছে total sum of momentum equals to total sum of momentum before and after collision, তাই না? তো এটা হওয়ার জন্য তোমার resultant force working on the two objects কি হইতে হবে, ইকুয়াল এন্ড অপোজিট হইতে হবে. ওই জন্য এখানে আমাদের আইসোলেটেড সিস্টেমের কথাটা আসছে. কারণ changing momentum is not affected by only one force. Changing momentum is affected by the resultant force. So if those two resultant forces are equal and opposite to each other, then we can say that delta P equals minus delta PV. বুঝা যাচ্ছে? ওই জন্য আইসোলেটেড সিস্টেমের কথাটা মোমেন্টামের কনজারভেশনের জন্য আসতে হচ্ছে. Yes, the change of momentum of y is greater than the change of momentum of x is not possible since this is an isolated system, because that's the whole idea of conservation of momentum. Delta px আমি তোমাকে লিখে দেখাই. মনে করো দুইটা অবজেক্ট ফোর্সেস এর x equals to minus fy, and then I can write delta px divided by t. T is the collision time, equals to minus delta py divided by t. T cancels each other. So what do you get? Delta px equals to minus delta py. By virtue, তাদের চেঞ্জ অফ মোমেন্টামে সবসময় কি হতে হবে, সেম ম্যাগনিটিউডে হতে হবে এবং অপোজিট ডিরেকশনে হতে হবে, এবং এটা কোনো মানে এক্সেপশন নাই. নফল বুঝে গেছে বাবা? Yes, sir. তারপর বলো বলবান. তোমরা অনেকে ক্লাস টাইমে নিয়ে একটু কনফিউজ, আমি এখন নোটিস দিই, শুনো তোমাদের বলছিলাম নেক্সট মান্থ থেকে, মানে হচ্ছে নেক্সট মান্থ থেকে মানে হচ্ছে এই উইক না, এই উইকে আজকে একটা ক্লাস 27 তারিখ, এরপরে ক্লাস আছে 29 তারিখ, দ্যাটস স্টিল উইদিন দিস মান্থ. তোমাদের নেক্সট মান্থ থেকে ক্লাস নিব হচ্ছে 11টা 15 থেকে. আমি তোমাদের গ্রুপে তারপর মেসেজ দিয়ে দিব. নেক্সট মান্থ মানে হচ্ছে নেক্সট মানডে থেকে. বুঝা যাচ্ছে? বলো আর প্রবলেম বলেন তাড়াতাড়ি বলো. পেজ 87 কোশ্চেন নাম্বার 3. দেখো এই h equals to, সরি h না, s দিয়ে শুরু করি.
s equals to ut plus half at squared। এখানে আমরা রেস থেকে শুরু করছি, তাহলে u হয়ে যাবে 0, তাহলে আলটিমেটলি আমরা পাবো হচ্ছে s equals to half at square। ঠিক আছে, এখন তুমি এমনি চিন্তা করো, তোমার গ্রাফের একটা অ্যাক্সিস যদি s হয় আর y অ্যাক্সিস যদি x হয়, তাহলে গ্রেডিয়েন্ট অটোমেটিকলি কি হওয়ার কথা? হাফ এ হওয়ার কথা। তাহলে গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু হচ্ছে হাফ এ, তাহলে অ্যাক্সিলারেশন হবে হচ্ছে ডাবল অফ গ্রেডিয়েন্ট। So the gradient of this graph is half of acceleration. In other words, alternative wording হচ্ছে acceleration of the object would be double of the gradient of this graph. Make sense? Question বলছে যে which statement describes the acceleration of the body? It is equal to half of the value of the gradient. No, it is equal to twice the gradient. Yes, it is equal to twice the value of the gradient. C is the correct response. তারপর তুমি যারা গ্রাফিক কোশ্চেন গুলো করছো, গ্রাফের যে ডিসকাশন গুলো আমরা ক্লাসের শুরুতে করছিলাম, মানে চ্যাপ্টার শুরুতে অনেকগুলো, মানে উই টুক অ্যাবাউট 2.5 ক্লাস জাস্ট টু কভার দ্য হোল কনসেপ্ট অফ গ্রাফস। ডিড ইট ওয়ার্ক? মোস্টলি এভরি থার্ডটা করছো। আচ্ছা, বাইকগুলো করবা, করার পর যে প্রবলেমগুলো সেগুলো ভাগ করে রাখবা। এভরি ওয়ান্স ইন আ হোয়াইল উই গোনা টেক রিভিশন টেস্ট। রিভিশন টেস্ট হলে রিভিশন টেস্টের সলিউশন ক্লাস হবে। রিভিশন টেস্টের সলিউশন ক্লাসে তোমরা হচ্ছে আবার এই ওয়ার্কশিট প্রবলেম আবার জিজ্ঞেস করতে পারবা। ইফ ইউ ওয়ান্ডার হোয়াট ডু আই মিন, লেটস সে আমি তোমাদের এখানে চ্যাপ্টার পড়াইছি, এই চ্যাপ্টার শেষ করার পর এই চ্যাপ্টার পরীক্ষা নেব, এরপর চ্যাপ্টার 2 পড়াবো, চ্যাপ্টার 2 পড়াবো, চ্যাপ্টার পরীক্ষা নেব, এরপর চ্যাপ্টার 3 পড়াবো। চ্যাপ্টার 3 এর মাঝখানে মনে করো দেখা গেল যে লেটস সে উই নাও হ্যাভ এ র্যান্ডম 1 উইক ভ্যাকেশন ফর হোয়াট এভার রিজন, হইতেই পারে। ওকে, লেটস সে something happens to someone and the country goes on halt, and then you're going to have an exam after that halt that is going to be from the previous exams, sorry, previous chapters. So আগের চ্যাপ্টার গুলো যখন আমরা সলিউশন ক্লাস দিব তখন আমরা এই চ্যাপ্টার প্রবলেম করতে পারবা। আচ্ছা, তোমাদেরকে ছেড়ে দিতেছি, তোমাদের নেক্সট ক্লাসে হচ্ছে আমি তোমাদেরকে পরে চ্যাপ্টার 3 পড়ানো শুরু করব। নেক্সট চ্যাপ্টার প্লিজ মিস করো না, অনলাইন ফিজিক্যাল যেভাবে করো। থ্যাংক ইউ। তোমাদের চ্যাপ্টার 2 এর পরে কিন্তু আমি চ্যাপ্টার 1 শুরু করতেছি, মানে কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট, আনসার্টেনিটি যেটা আছে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।